আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে একটি চমক নিয়ে আসলাম আপনাদের কাছে। আমাদের হট সিটে বসেছেন অতিথি, মার্চ ফর হিউম্যানিটি হানিফ বাংলাদেশ, বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান আহ্বায়ক। উনি সারা বাংলাদেশ তন্ন তন্ন করে ফেলেছেন মার্চ ফর হিউম্যানিটি, এবং কোন কোন জায়গায় গিয়েছেন সে বিষয়ে জানতে পারবেন। আমরা পরিচয় করে দিচ্ছি। হানিফ বাংলাদেশি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ছুটলেন, মাঝপথে খুব ক্লান্ত হয়ে গেছেন এবং আপনি কিছু দুদণ্ড সময়ের জন্য এসেছেন। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, জাতি জানতে চায় যে আপনি কোথায় কোথায় গেলেন, কি বললেন এবং কি চাইলেন এবং কি পাইলেন। জি, ধন্যবাদ। আমরা মার্চ ফর হিউম্যানিটি মানবতার অভিযাত্রা কর্মসূচিটা গত 9 ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে আমাদের এই কর্মসূচি শুরু করেছিলাম। আমার 2 জন সহযোদ্ধা ছিলেন, আমি 2 জন সহযোদ্ধাকে নিয়ে এবং আমাদের যে স্থানীয় যে বিভিন্ন জেলাতে প্রতিনিধি আছে তাদের সাথে নিয়ে আমরা এই মার্চ ফর হিউম্যানিটি মানবতার অভিযাত্রা কর্মসূচিটা 6টা জেলায় সমাপ্ত করতে পেরেছি। পরবর্তীতে আমার সহযোদ্ধারা অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের এই কর্মসূচিটা আমরা আপাতত কয়েকদিনের জন্য স্থগিত করেছি। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচিটা শুরু করব। আর আমাদের কর্মসূচির মূল লক্ষ্যটা হলো মানবিক বাংলাদেশ চাই, মানবিক সমাজ চাই। আপনারা জানেন যে সমাজে এখন অমানবিক কর্মকাণ্ডগুলা চলছে, মানুষের ভিতরে মানবিক মূল্যবোধ নেই, মানুষের প্রতি মানুষের যে ভ্রাতৃত্ববোধ, মানবিক আচরণ সেটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন বিশ্বাস, ভিন্ন পথে এখন যে বাক স্বাধীনতা সেটা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। কেউ ভিন্ন মত হলে, কেউ ভিন্ন বিশ্বাসের হলে তাকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, অর্থাৎ ভিন্ন বিশ্বাসের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে দিন দিন। সেই জন্য আমরা ভিন্ন মতের স্বাধীনতা, ভিন্ন বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করার জন্য মানবিক একটা সমাজ যেন প্রতিষ্ঠা হয় সেই দাবি নিয়ে আমরা 66 জেলা 495 উপজেলা যাওয়ার কর্মসূচিটা নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক আমার সহযোদ্ধার অসুস্থ হওয়ার কারণে সেটা আপাতত স্থগিত করেছি। এর পরবর্তীতে আমরা কিছুদিনের পরেই আমাদের এই মার্চ ফর হিউম্যানিটি মানবতার অভিযাত্রা কর্মসূচিটা আমরা আবার শুরু করব। আপনাদেরকে যখন শুরু করব তখন এই রাজু ভাইয়ের পলিটিক্স ক্লাবের মাধ্যমে আপনাদেরকে আমরা জানান দিব। কারণ আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের যে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন বিশ্বাস এটা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার জন্য আমাদের যারা সচেতন মানুষ আছে তাদের সকলকে এগিয়ে আসতে হবে। না হলে বাংলাদেশ দিন দিন ক্রমান্বয়ে একটা অমানবিক রাষ্ট্রের দিকে ধাবিত হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা মানুষ তার কথা বলতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো গত 15 বছর দেশটা ফ্যাসিস্টের কবলে থাকলেও, ফ্যাসিস্ট মুক্ত হলেও কিন্তু এখন মব জাস্টিস নামক আরো একটা মহা বিপদ জাতির গাড়ে চেপে বসে আছে। এই মব জাস্টিসের বিরুদ্ধে আমাদের জনগণকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং মব জাস্টিস প্রতিরোধ করতে হবে। আমি এই জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, মানবিক সমাজ চাই। আপনি বলেছেন মব জাস্টিসের সে নতুন একটি এডিশন ফ্যাসিস্ট সরকারের 15 বছরের জাতাকলে থাকার পরে নতুন একটি প্রতিহিংসার রাজনীতি আপনি লক্ষ্য করছেন, যেটাকে বলেছেন মব জাস্টিস। আপনি সেই সেই মার্চ ফর হিউম্যানিটি সারা বাংলাদেশে আপনি দৌড়ঝাঁপ করছেন এবং সেটা জেলায় আপনি গিয়েছেন এবং আপনার সহকর্মীরা অসুস্থ হয়ে যাওয়ায় আপনি পরবর্তীতে আবার যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনি এটাকে স্থগিত করেছেন। কিন্তু আপনি কি আপনার বক্তব্য দেখছেন বেনজির আহমেদ, সগির আহমেদ সহ আরও অনেকেই, এবং আপনি একজন পরিচিত মুখ হয়ে গেছেন এই মার্চ ফর হিউম্যানিটি থেকে শুরু করে আপনি বিভিন্ন ইস্যুতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া 64 জেলা, সেই সাথে 500-র উপর উপজেলা। কিন্তু আপনার বিষয়ে একটি প্রশ্ন জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে যে আপনি যখন বলছেন যে প্রতিহিংসার রাজনীতি আপনি চান না, আমরাও চাই না, পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমরাও সেটা চাই না, কিন্তু একটি 15 বছরের জাতাকল, নৃশংস হত্যাকাণ্ড, গুম খুনের, অত্যাচারের একটা পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ হয়তো আমাদের ছাত্র জনতা একটি
চরম বিক্ষুব্ধ হয়ে একটি সরকারের পটভূমি পরিবর্তনের কাজে তারা ঝাঁপিয়ে পড়েছে, এবং তারই রেশ ধরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জনগণকে, বিশেষ করে ছাত্রদেরকে আবার উৎসাহিত করবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য রাজনীতির মাঠে উনি যখন ভার্চুয়ালি অন্য দেশ থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে যখন বক্তব্য দিয়ে তাদেরকে উৎসাহিত করছিল এবং জাগ্রত করার চেষ্টা করছিল, সেই মুহূর্তে আবার 32-এর উপরে আক্রমণ হয়েছে। আপনি বলছেন যে প্রতিহিংসার রাজনীতি আমরা ঠিকই মেনে নিতে পারছি না, কিন্তু আসলে এই 32 ভেঙে, এই 36 ভেঙে আসলে এটাকে মানে কোথায় নিয়ে যাচ্ছি আমরা? এইভাবে কি আসলে রাজনীতির পালাবদল হলে, কারো ক্ষমতায়ন হলে, কেউ আবার উল্টো ভাঙাভাঙি রাজনীতি, এটা কি চলবে, নাকি এটা ঠিক আছে যে এই পলাতক শেখ হাসিনাকে থামানোর জন্য যে কাজটি হয়েছে, 32কে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, রাষ্ট্রীয় তত্ত্বাবধানেই বলা চলে, কিন্তু আপনি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কিভাবে এটাকে মব জাস্টিস বলে চালিয়ে দিচ্ছেন? জি, আমি কখনো ক্ষতি, মানুষের ক্ষতি হোক, জানমালের ক্ষতি হোক, সেটা আমি কখনো চাই না। আমি সব সময় আমার আন্দোলনগুলো জনগণের পক্ষে, জনগণের অধিকার নিয়ে আমি সবসময় আন্দোলন করে থাকি। আপনারা জানেন যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তো কুকুর কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? হ্যাঁ, এখন কিন্তু যে কুকুর খেপে যায় সে কুকুর তো ধরে আপনাকে, তাইলে তো আপনি আরেকটা কুকুরে পরিণত হইলেন। যে 15 বছরের ফ্যাসিস্ট, তারা যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তার জন্য তাদের পতন হয়েছে, এবং তার পতনের জন্য দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। দেশবাসী চেয়েছিল একটি সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ হবে, কিন্তু এই বাংলাদেশ আসলে জনগণের ছাওয়ায় এখন গুড়ে বালি হয়ে গেছে। এখন বাংলাদেশে এখন জনগণের, সাধারণ জনগণের এখন আর কোনো শান্তি নাই, চতুর্দিকে একটা অশান্তি বিরাজ করছে। মানুষ এই অশান্তি ছাওয়ার জন্য 15 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে, অসংখ্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। আমরা আশা করি ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই দেশটা একটা গণতান্ত্রিক দেশ হবে, এখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, এখানে মানুষ সুখ শান্তিতে বসবাস করবে। কিন্তু বাংলাদেশ ক্রমান্বয়ে একটি অযোগ্য বাংলাদেশে পরিণত হচ্ছে, মানে এক ধরনের প্রতিহিংসার রাজনীতি চালু হয়ে গেছে। যেমন 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়ি দেওয়া হয়েছে, বুলডোজার উপরে দাঁড়িয়ে যে নৃত্য করেছে তার বাড়িতেও পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই যে পাল্টা আক্রমণ, এই পাল্টা আক্রমণের শেষ কোথায়? আমরা মনে করি যে এই সরকার, বিগত সরকার যারা অন্যায় করেছে, যারা ফ্যাসিস্ট ছিল বা যারা গুম খুন করেছেন, তাদেরকে আইনি প্রক্রিয়ায় কেন দ্রুততম সময়ের মধ্যে বিচার করা হচ্ছে না? বিচার করা উচিত, এবং আইনকেও নিজের হাতে তুলে না নিয়ে কেটে নিয়ে আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম। সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে 32 ভাঙে এবং সেটার একটা উল্লাস, নৃত্য, গরু জবাই করে খাওয়া, তো আমরা এটার পক্ষে বললে হয়তো আমরা মনে করতে পারেন যে আমরা বিএনপি পন্থী, এবং বিপক্ষে বললে হয়তো ভাবতে পারেন আওয়ামী পন্থী। আমি একটা প্রেস ক্লাবের অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা কোন দিকে কথা বলবো, যেদিকে কথা বলবো সেই পন্থী হয়ে যাব কেন? আমরা কেন সেই মার্চ ফর হিউম্যানিটি এই পথে হাঁটতে পারছি না? জি, ধন্যবাদ। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ভিতরে এখন মানবিক মূল্যবোধ, নৈতিকতা বলতে এখন আর কিছু নাই। অর্থাৎ যে দলকে সাপোর্ট করে সেই দলের অন্ধভক্ত হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ দলীয় দাসের দেশের মানুষ এখন পরিণত হয়েছে। এই কথা তো আগে কখনো আমরা এইভাবে শুনিনি যে মানে রহস্য উদ্ঘাটন হচ্ছে আয়না ঘরের, সেখানে মানুষকে নিপীড়ন করা হয়েছে, এবং কেউ কেউ 12 বছর এক এক স্থানে বসেছিল, এবং সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুলির অর্ডার করা হয়েছিল। সেইগুলো মানে আসলে এটা তো একটা সত্যি কথা যে একটা বিরাট রকমের ফ্যাসিস্ট সরকার জনগণের জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তো তার তো কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে। পার্শ্ব প্রতিক্রিয়া গত 5 আগস্ট হয়েছে। 5 আগস্টের পরে যে প্রতিক্রিয়া, এগুলো আর কোনো প্রতিক্রিয়া নয়, এটা হচ্ছে প্রতিহিংসা। এখন আমরা কখনো প্রতিহিংসা চাই না। বাংলাদেশের মানুষ এখন সত্য কথা বলে না, যে নিজের পক্ষে যেটা যায় ওটাই বলে, নিজের বিপক্ষে গেলে আর কত সত্য কথা বলতে চায় না। অর্থাৎ বিকৃত রুচি, বিকৃত মানসিকতার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে গেছে। সেই জন্য দেশের ভিতরে একটা নৈরাজ্য, অরাজকতা দিন দিন আমাদের উপর চেপে বসে আছে। আমরা চাই আর নৈরাজ্য চাই না, আমরা আর অরাজকতা চাই না। দেশের মানুষ আর নৈরাজ্য, অরাজকতা, অশান্তি চায় না। এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের একটা চাওয়া ছিল যে তারা জননিরাপত্তা নিশ্চিত করবে, সিন্ডিকেট ভাঙবে, এই দেশ থেকে যে আওয়ামী লীগের
নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, সেই পাচারকৃত টাকা ফেরত আনবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্তর্বর্তী সরকার সিন্ডিকেট ভাঙতে পারে নাই, বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই, জননিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনতে পারে নাই, এবং আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজদেরকে তারা এখনো গ্রেপ্তার করতে পারে নাই। অর্থাৎ সর্বোপরি এই অন্তর্বর্তী সরকার কাছে জনগণের চাওয়া ব্যর্থ হয়েছে, অন্তর্বর্তী সরকার নিজেও ব্যর্থ হয়েছে। বরং এই ব্যর্থ বিদেশে সরকারকে জনগণ আর দেখতে চায় না, বরঞ্চ তারা দেশের মানুষের জন্য হলেও এই রাষ্ট্রপতির কাছে তারা এখন ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা বিদায় নেওয়া তাদের উচিত। কারণ হলো তারা টোটালি এমনি সাংবিধানিক ভাবেও অন্তর্বর্তী সরকার অবৈধ, আর আমাদের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন, কিন্তু রাষ্ট্রপতি তো প্রশ্নের মধ্যে বিদ্ধ। আর তারপরেও রাষ্ট্রপতি এখনো বৈধ, কিন্তু অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ভাবে অবৈধ। সুপ্রিম কোর্ট 3 মাসের জন্য এদেরকে দায়িত্ব দিছে, 3 মাসের পরে আরো 3 মাস 6 মাস দেওয়ার পরে এটা টোটালি এখন ডবল অবৈধ হয়ে গেছে। এই ডবল অবৈধ অন্তর্বর্তী সরকার দেশে কোনো সংস্কার করতে পারবে না, কোনো জননিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, কিছুই করতে পারবে না। এরা যতদিন দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষের সর্বনাশ হবে। তারপরেও একটি কথা রয়ে গেছে যে মরণের উপরে খাড়া এই সরকার বাইরে যে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধার করতে তো পারেনি, বরং যারা উদ্ধারের জন্য কথা বলেছেন এবং সেক্ষেত্রে যারা গরিব মানুষকে পুঁজির সন্ধান দিবেন, বাইরে থেকে টাকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এনে তাদের কথার বিরুদ্ধে খড়গ চেপে ধরেছিল সরকার, শুনেছি আপনার মুখেই। আপনি কি মনে করেন যে এই সরকার পুরোপুরি ব্যর্থ? 110% এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ, কারণ তারা জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাইতে পারে নাই। আপনি সুন্দর একটা কথা বলছেন যে যারা